কাবির পরিবার আজ মেতেছে রঙিন আনন্দে। পুরো বাড়িতে উৎসব মুখরতা। কত বছর পর আজ সেজেছে এই বাড়ি। বাড়ির সবাই মেতেছে নতুন আমেজে। এই বাড়ির বড় মেয়ে সিরাত কাবির। বিয়ের পর পদবি পরিবর্তন হয়ে সিরাত নওয়াজ। তোফায়েল কাবিরের বড় মেয়ে সে। তোফায়েল কাবির তৌসিফ কাবিরের থেকে ছোট হলেও বড় ভাইয়ের আগে বিয়ে করেছিলেন তিনি। তার বিয়েটা ছিল প্রেম ঘটিত। তৌসিফ কাবির নিজে দাঁড়িয়ে থেকে ছোট ভাইয়ের বিয়ে দিয়েছিলেন আগে। বড় ভাইয়ের বিয়ের আগেই একটা ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন তোফায়েল কাবির। সেই কন্যা সন্তানই সিরাত। আজ সেই সিরাত মা হয়েছে। বিয়ের প্রায় 5 বছর পর মাতৃস্বাদ পেয়েছে সে। এই নিয়ে খুশির শেষ নেই কাবির পরিবারে। সিরাতের বিয়ের 2 বছর পর থেকেই কাবির ম্যানশনে ঠাঁই হয়েছে ওর। শ্বশুর বাড়িতে ঠাঁই মেলেনি। স্বামীসহ কাবির পরিবারেই বসবাস তার। বিয়ের 5 বছর পেরিয়ে যাওয়ার পর একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে সিরাত। আজ সেই সন্তানের নামকরণ। ধুমধাম পড়েছে কাবির ম্যানশনে। খুশির জোয়ার নেমেছে। সময়ের জাতাকলে পিষ্ট হয়ে মাঝে 5টা বছর কেটে গেছে এর মধ্যেই। এই 5 বছরে বাড়িতে কোনো অনুষ্ঠান হয়নি। শেষবার ধুম পড়েছিল এই বাড়ির ছোট ছেলে রুডবিক কাবির রৌদ্রের বিয়ে নিয়ে, কিন্তু সেটাও অযাচিত একটা স্মৃতি হিসেবে রয়ে গেছে। উৎসব ভেঙে শূন্যতা নেমেছিল এই বাড়িতে। রৌদ্রের অনুপস্থিতির শূন্যতা। ছেলেটা সেই যে সেদিন বাড়ি থেকে বেরিয়ে গেছে ক্ষোভের বশবর্তী হয়ে, আর ফেরেনি এখনো, দেশেও থাকেনি। পাড়ি জমিয়েছেন অদূরে সুদূর সুইজারল্যান্ডে। কাবির পরিবারের সবার মুখেই আজ উপচে পড়া হাসি। সিরাতের বাচ্চার নামকরণের অনুষ্ঠান ঘরোয়াভাবে। 2 দিনের একটা বাচ্চা। আজই দুপুরে হাসপাতাল থেকে ফিরে মা মেয়ে মুখোমুখি হয়েছে হুটোপাটির। বাচ্চাটাকে নিয়ে টানাটানি শুরু হয়েছে সবার মাঝে। বাড়িতে ঢোকা মাত্রই সবার প্রথমে বাচ্চাকে কোলে নিয়েছে শুভ্র। অতি আলগোছে নরম তুলার মতো ছোট্ট শরীরটাকে কোলে নিয়ে অজস্র চুমু খেলো সে। সে ওর বড় মামা। ইস, ভাগ্নি হয়েছে ওর। আদ্র ছটফট করে হাতাহাতি করছে বাচ্চাকে কোলে নিতে। শুভ্র ছাড়ছে না। ওর এখনও স্বাদ মেটেনি বাচ্চাকে কোলে নিয়ে। বাকিরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছে বিচলিত হয়ে। শুভ্র আদ্রের বড়। আদ্র উদ্গ্রীবতা ধরে রাখতে পারল না। বলল, ভাইয়া, এবার আমার কোলে দাও না ওকে। হসপিটালেও আমি ওকে কোলে নিতে পারিনি। আগে ওর একটা নাম দেব, তারপর ছাড়বো ওকে। ওর নাম কি দেওয়া যায় বলতো? আহিয়ান নওয়াজ আর সিরাত নওয়াজের একমাত্র মেয়ের নাম কি দেওয়া যায়? আহিরাত নওয়াজ। নামটা কেমন? কাল অনেক ভেবে ভেবে নামটা বাছাই করেছি। আপু, বলতো নামটা কেমন হয়েছে? ভাইয়া, পছন্দ হয়েছে তোমার? সিরাত আর আহিয়ান কেবলই হাসল। শুভ্রের বড় সিরাত। সিরাত মুচকি হেসে বলল, তোর পছন্দ হলেই হলো। বড় মামা হিসেবে ওর নামটা না হয় তোর পছন্দেই হোক। অবজেকশন। চিকন মেয়েলি উঁচু কণ্ঠে সবাই তাকালো সিঁড়ির দিকে। এই বাড়ির ছোট মেয়ে হাজির। তৌসিফ কাবিরের ছোট মেয়ে শুভ্রের একমাত্র বোন সাফা কাবির। এতক্ষণ ঘরে ছিল। সিরাতের আসার আভাস পেয়েও নামেনি। এখন নেমেই হুটোপুটি করে দৌড়ে আসলো। ভরা গাল হেসে শুভ্রের কোলের বাচ্চাটাকে দেখে উজ্জ্বল হয়ে উঠল। বলল, মাশাল্লাহ আপু, তোমার মেয়ে তো পুরো আমার মতো দেখতে হয়েছে। এসেছে গাব্বু। আমাদের আহিরাত পুরো সিরাতাপুর মতো মিষ্টি হয়েছে। তোর মতো চুনুপুটি হয়নি। শুভ্রর কথায় মুখ ভ্যাংচায় সাফা। ভাইয়া, মোটেও আমি চুনুপুটি নই। আর ও তো আমার মতোই হয়েছে। আর ওর নামটাও আমিই রাখব। ওর একমাত্র খালামণি যে নাম রাখবে সেটাই গ্রহণযোগ্য হবে। পুরো 1.5 ঘন্টা ধরে গুগল করে নাম সিলেক্ট করেছি আমি। ওর নাম আলিসা নওয়াজ। চুপ করবি?
আমি ওর নাম যেটা রেখেছি সেটাই হবে। তোর ওসব আলিসা এলিসা ওসব কিচ্ছু রাখা হবে না। ভাইয়া, উফ, থামবি তোরা? এসেছিস থেকে শুরু করেছিস, সিরাতকে একটু বিশ্রাম নিতে তো দিবি। হসপিটাল থেকে ফিরেছে মেয়েটা, এসব নাম রাখারাখি সন্ধ্যায় হবে, এখন নয়। এখন বাচ্চাকে মায়ের কোলে দিয়ে যে যার ঘরে যা। শাহিনা কাবিরের কড়া ধমকে থামল দুই ভাই বোন। এই দুটো সবসময় এমন, বয়স বেড়েছে কিন্তু বাচ্চামো যায়নি খুনসুটিপনায়। তোফায়েল কাবির আর তৌসিফ কাবির সোফায় বসে ওদের কাণ্ড দেখছেন আর মিটিমিটি হাসছেন। রুবিনা কাবির ব্যস্ত কিচেনে। শুভ্রর কোল থেকে বাচ্চাটাকে নিজের কোলে নিল আদ্র। অমনি যেন প্রাণ ফিরে পেল সে। সিরাত এদিক ওদিক তাকিয়ে সাফাকে উদ্দেশ্য করে নরম নিচু স্বরে বলল, ও কোথায়? ঘরেই আছে। জ্বর কেমন হলো এখন? কমেছে? টেম্পারেচার কমেছে একটু, এখন ঘুমিয়েছে। আদ্র ভাইয়া একটু আগেই জ্বর মেপে ওষুধ খাইয়েছে। দুপুর গড়িয়ে সন্ধ্যা। বাড়িতে টুকটাক মেহমান এসেছেন। ড্রয়িং রুম মুখরিত। সিরাত বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে সবার মাঝে। আহিয়ান বারবার তটস্থ হয়ে পরখ করছে মেয়ে বউকে। অনেক সাধনার পর বাবা হয়েছে সে। এই সুখের জন্য কত কি পেরোতে হলো, কত ঝড়ঝাপটা পেরোলো, অবশেষে সে বাবা হয়েছে। রুবিনা কাবির আর শাহিনা কাবির মেহমানদের আপ্যায়নে ব্যস্ত। ড্রয়িং রুমের অন্য পাশে বাড়ির কর্তাদের আড্ডা বসেছে। আদ্র বেরিয়েছিল বাইরে। হাতে করে অসংখ্য ব্যাগ নিয়ে ফিরল, সব ব্যাগ ভর্তি খেলনা। এত সব খেলনা দেখে সিরাত বিস্ময়ে হতবাক হয়ে বলল, এত সব কি কিনে এনেছিস তুই? 2 দিনের একটা বাচ্চা, ওই সব নিয়ে খেলতে পারবে? যখন পারবে তখন খেলবে। এসব সফট টয়স, ওর আঘাত লাগবে না একটু? আমার মামনির জন্য তার মামার দেওয়া প্রথম উপহার এগুলো। বলতে বলতে একপাশে নজর পড়ল। এক কোণে সোফায় গায়ে লিয়ে গুটিসুটি মেরে নিশ্চল হয়ে বসে আছে কেউ। আদ্র খেলনাগুলো ঝটপট রেখে সেদিকে এগোলো। সামনাসামনি বসতেই পাশের ট্রেতে নজর পড়ল। বাটি ভর্তি স্যুপ রাখা। আদ্র পূর্ণ দৃষ্টিতে পরখ করল সামনের জনকে। মেয়েটার চোখ মুখ লাল, টকটকে ফর্সা চেহারা শুকিয়ে গেছে 2 দিনের জ্বরে, মুখ মলিন, চোখ দুটো ফোলা ফোলা। আদ্র বলল মোলায়েম কণ্ঠে, আমার মেঘবুড়ির কি হয়েছে? জ্বর কমেছে তো? তাহলে এখনও এভাবে মনমরা হয়ে বসে আছে কেন? সামনের মেয়েটার বসে যাওয়া স্বর। মাথা ধরেছে আবার, ভালো লাগছে না কিছু। তোমাকে যা আনতে বলেছিলাম এনেছো? আদ্র সতর্কিত নজরে এপাশ ওপাশ তাকালো। সাফা সিরাতের কোলের বাচ্চার ছবি তুলতে ব্যস্ত। এতক্ষণে 1000 খানেক ছবি তোলা শেষ। আদ্র পকেট থেকে কয়েকটা চকলেট বের করল। চোখ চুরিয়ে এগিয়ে দিয়ে বলল, টুকটুকির নজরে পড়লে এগুলোর একটাও পেটে যাবে না তোর। ওকে আলাদা করে দুটো দিয়ে বাকিগুলো নিজের জন্য রেখে দিস। অতপর স্যুপের বাটির দিকে তাকিয়ে আবার বলল, খাসনি কেন? মুখ তেতো হয়ে গেছে, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। এখানে সবার থেকে আলাদা হয়ে বসে আছিস কেন? বাবুর কাছে যা। না না, যদি আমার থেকে ওর ইনফেকশন হয়ে যায়। মাঝে মাঝে এমন বোকার মতো কথা বলিস না। তোর থেকে ইনফেকশন হবে কেন ওর? কথা একটু জোরে ছিল, সিরাতের কানে পৌঁছেছে। সিরাত গলা উঁচিয়ে বলল, আর বলিস না, ওকে কখন থেকে আমার কাছে ডাকছি, নিজেও আসছে না, আমাকেও যেতে দিচ্ছে না ওর কাছে, বাবুর কাছেও আসছে না। ওর জ্বর থেকে নাকি বাবুর ইনফেকশন হবে, লজিক শুনেছিস ওর? আদ্র 2 দিকে মাথা নাড়ালো। এই মেয়ে মাঝে মাঝে এমন বাচ্চাদের মতো বোঝে, অথচ সব সময় নিজেকে বিজ্ঞ হিসেবে প্রেজেন্ট করে সবার সামনে, যেন কত বোঝেও।
মেয়েটা উঠে দাঁড়ালো, বলল সবার উদ্দেশ্যে, আমি ঘরে গেলাম, চোখ খুলে রাখতে পারছি না। পা বাড়াতে গেলে শাহিনা কাবির গলা বাড়িয়ে বললেন, স্যুপ কখন দিয়ে গেছি, খাসনি কেন, খেয়ে যা। মেয়েটা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে জবাব দিল ছোট করে, খাবো না মনি। ওদের ভাই বোনের মাঝে ক্যাচাল লেগেছে আবার, বাচ্চার নাম কে রাখবে এই নিয়ে। শুভ্র আর সাফা তর্কে লেগেছে একে অপরের সাথে, ওদের মাঝে ঢুকিয়েছে আহিয়ানকে। শুভ্র বলছে বাচ্চার নাম রাখা হবে আহিরাত। অন্যদিকে সাফা জিদ্দি খেয়ে বসে আছে, বাচ্চার ওর দেওয়া নামটাই রাখা হবে। আহিয়ান ফেসেছে ওদের দুটোর মাঝে, কে বলবে এই দুটোর বয়স একটার 29, অন্যটার 20। শুভ্র 30-এর কাছাকাছি পৌঁছেছে, অথচ নিজের বোনের সাথে বাচ্চার মতো ঝগড়া করে সারাদিন। সাফা চেঁচালো, আম্মু, তোমার ছেলেকে আমার সাথে তর্ক করতে বারণ করো। বাবুর নাম আমিই রাখব, আমার দেওয়া নামটাই রাখা হবে। কিছুতেই না, বাবুর নাম তো আমি রাখব। ভাইয়া, আমি কিন্তু তোমার এই ঝগড়ার কথা সবটা মেহের আপুকে জানিয়ে দেব। তোর মেহের আপুকে ভয় পাই আমি? ভয় পাও না, আপুর সাথে তোমার বিয়ে ভেঙে দেব আমি, বলবো ছেলে ঝগড়াটে। ছেলে আর মেয়েকে থামালেন তৌসিফ কাবির, তোমরা দুজন থামবে? সিরাত আর আহিয়ানকে ঠিক করতে দাও ওদের মেয়ের নাম, তোমাদের ঝগড়া বাঁধাতে হবে না এই নিয়ে। আদ্র বলল, আচ্ছা তোরা দুজন থাম, আমি একটা নাম ডিসাইড করে দিচ্ছি। আমি বড় মামা, আমি সবার আগে নাম ঠিক করেছি, তাই আমার দেওয়া নামটাই রাখা হবে, তাই না ভাইয়া? শুভ্রর করা শেষের প্রশ্নটা আহিয়ানের উদ্দেশ্যে। আহিয়ান শুধুই মাথা নাড়ল। এতেই তেতে উঠল সাফা, জিজু, তুমি ভাইয়ার ফরে যাচ্ছ কেন? তুমি না আমার পার্টনার, আমার হয়ে দল ভারী করবে তুমি। বাচ্চার নাম আমিই রাখব, ওর নাম আলিসা নওয়াজ, এটাই ফাইনাল। সাফার কথা শেষ হতে না হতেই মেইন দরজার কাছ থেকে একটা ভরাট পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, বাচ্চার নাম ঠিক করব আমি, রুডবিক কাবির রৌদ্র। আমার দেওয়া নামটাই সিলেক্ট করা হবে, ওর নাম রাখা হবে রামিসা নওয়াজ। উক্ত স্বর কর্ণপাত হওয়া মাত্রই বাড়ির সবাই ধক করে ওঠে। ছ্যাদ করে একাধিক জোড়া দৃষ্টি চকিতে যায় সদর দরজার দিকে, অমনি আটকে যায় সবার দৃষ্টি। সদর পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছে রুডবিক কাবির রৌদ্র, হাতে বড়সড় একটা লাগেজ, কপালে চুল আশ্রে পড়া, পরনে একখানা কালো শার্ট আর প্যান্ট, শার্টের হাতা গোটানো কনুই অবধি, কলারের নিচের 3টে বোতাম খোলা, উদ্দাম লোমশ বক্ষ অনেকটাই দৃশ্যমান। রুবিনা কাবির ঝাঁকুনি দিয়ে ওঠেন, 2 কদম পিছিয়ে যান তিনি। দীর্ঘ 5 বছর পর সামনাসামনি ছেলের মুখশ্রী দেখে অবিশ্বাস ঘিরে ধরে তাকে, চোখ ঝাপসা হয়ে আসে। তিনি অবিশ্বাসেই অস্ফুটে উচ্চারণ করেন হাঁসফাঁস করে, রৌদ্র। আদ্র আর শুভ্র বিড়বিড়িয়ে উচ্চারণ করল, রুডি। সন্দিহান চোখে তাকিয়ে সকলে। তোফায়েল কাবির ছেলেকে দেখে জমে গেছেন। রৌদ্র লাগেজ রেখে সোজাসুজি সিরাতের দিকে এগিয়ে আসলো। সিরাত ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। রৌদ্র হাঁটু মুড়ে বসল ওর সম্মুখে, ভ্রু নাচালো। কোলের বাচ্চার দিকে দৃষ্টি ফেলে আকস্মিক মৃদু হাসল বোধহয়। হাত বাড়িয়ে দেওয়ার আগে সিরাতের দিকে তাকিয়ে বলল, ফ্লাইট থেকে নেমে ফ্রেশ হয়ে স্যানিটাইজ করে তারপর এসেছি, রামিসাকে ছুতে পারি তো আপু? সিরাত হেসে ওঠে, তৎক্ষণাৎ মাথা ঝাঁকায়, বাচ্চাকে তুলে দেয় রৌদ্রের কোলে। রৌদ্র বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে যায়। জীবনে দ্বিতীয় কোনো নবজাতককে কোলে নিল সে। একেবারে ছোট্ট বিড়াল ছানার ন্যায় বাচ্চা, ঘুমোচ্ছে চোখ বুজে। রৌদ্র সবাইকে তাজ্জব করে বাচ্চার কপালে চুমু খেলো, বলল পুরো কণ্ঠে, রামিসা তো পুরো আপুর মতো হয়েছে দেখছি। বেবি পুরো তোমার মতো হয়েছে আপু।
ড্রয়িং রুমে কারোর মুখে রা নেই। এখনও তাজ্জব বনে হতবাক সকলে। রৌদ্র ফিরেছে। এত বছর পর বাড়ি ফিরেছে রৌদ্র। এটা অবিশ্বাস্য বটে। যে ছেলে এতদিন কারোর সাথে যেচে পড়ে যোগাযোগ অবধি করেনি, সেই ছেলে আজ হঠাৎ করেই ফিরে এসেছে। কাউকে না জানিয়ে বাড়ি ফিরেছে রৌদ্র। রুবিনা কাবিরের চোখ থেকে টুপ করে পানি গড়ায়। 5 বছর পর তার ছেলে ফিরেছে। আশ্চর্য তিনি। কতটা বদলে গেছে রৌদ্র। স্বাস্থ্য বেড়েছে, চেহারার গঠন পাল্টেছে এই 5 বছরে। চামড়ার উজ্জ্বলতা বেড়েছে, ঘন দাড়ি উঠেছে চোয়ালে। ছুটে আসলেন রুবিনা কাবির। ছেলের বাহু আঁকড়ে ধরে শব্দ করে কেঁদে উঠলেন এবার। রৌদ্র, তুই তুই এসেছিস বাবা, ফিরেছিস তুই। আমি স্বপ্ন দেখছি না তো? রৌদ্র, তুই সত্যি আমার চোখের সামনে? ও মম, কাঁদছো কেন? আই অ্যাম হেয়ার, ডোন্ট ক্রাই, ইউ নো। এসব কান্নার সাউন্ড পছন্দ নয় আমার। ফুঁপিয়ে ওঠেন রুবিনা কাবির। রৌদ্র বাচ্চাকে কোল থেকে নামায়, সিরাতের কোলে তুলে দেয়। আহিয়ানকে জড়িয়ে ধরে এবার। হোয়াটসঅ্যাপ জিজু, কনগ্রাচুলেশনস অন বিইং এ নিউ ফাদার। অতপর শুভ্রর দিকে এগোয়, বুক মিলিয়ে বলে, ও ব্রো, কতটা বদলে গেছিস। কি দেখছিস এভাবে? আই অ্যাম ইউর রুডি ইয়ার। রৌদ্রের আচরণ বড্ড স্বাভাবিক। সবাই বিমূঢ় হয়ে তাকিয়ে আছে শুধু। অতিথি বলতে এখন বাড়িতে আছেন তৌসিফ কাবির আর তোফায়েল কাবিরের কিছু বিজনেস পার্টনার। তৌসিফ কাবির আর তোফায়েল কাবির দাঁড়াতেই তারাও দাঁড়িয়ে গেলেন ক্ষিয়কাল বাদ। এই ছেলেটাকে চিনলেন না কেউই। আদ্র শুভ্রর পাশ থেকে ডাকে অবিশ্বাসের সুরে, রুডি। রৌদ্র পাশ ফিরে যায়। নির্বিকার চাহনি এবার। আদ্রকে দেখেও প্রতিক্রিয়া দেখালো না ও, বরং অ্যাভয়েড করল। তৌসিফ কাবিরের দিকে এগোলো। বাবাই, কেমন আছো? তৌসিফ কাবিরকে জড়িয়ে ধরে রৌদ্র। সবার মুখ বন্ধ হয়ে গেছে যেন। জোর করেও কেউ কথা ফোটাতে পারছে না মুখে। রৌদ্র তৌসিফ কাবিরকে ছেড়ে শাহিনা কাবিরের দিকে এগোলো। আলতো জড়িয়ে ধরল তাকেও। অতপর শেষ পথে দৃষ্টি ফেরালো সাফার দিকে। অমনি চোখ বড় বড় করে তাকালো রৌদ্র। সাফা ভ্যাট ভ্যাট করে তাকিয়ে আছে হাঁ বনে। রৌদ্র যখন বাড়ি ছাড়ল তখন ওর বয়স 14 পেরিয়ে 15-র কোঠায়। এত বছর রৌদ্রকে সচক্ষে দেখেনি। মুখাব্যয় স্মৃতিতে অনেকটাই অস্পষ্ট হয়ে গেছে। রৌদ্র তো ঠিকঠাক যোগাযোগও করতো না। মাঝে মাঝে শুভ্র ফোন করলেও অডিও কলে কথা বলতো। এত বছরে ভিডিও কলে 2 বার কথা হয়েছে কিনা তাও সন্দিহান। রৌদ্র সাফাকে দেখেই কৌতুক স্বরে বলল, আরে টুকটুকি, হাউ আর ইউ সিস্টার? কত বড় হয়ে গেছিস তুই। তোকে সেই পিচ্চি গাব্বু দেখে গিয়েছিলাম। কেউ কোনো কথা বলছে না। হলরুমে রুবিনা কাবিরের ফোপানো শব্দ ভেসে আসছে খানিক বাদ বাদ। রৌদ্র গা মোড়ালো, ঘাড় ডলল। নিজের প্রতি কারোর প্রতিক্রিয়া না দেখে সিঁড়ির দিকে পা বাড়াতে বাড়াতে বলল, আই হোপ আমার ঘর আমারই আছে। আমি চললাম ঘরে। মম, আমার লাগেজ আমার ঘরে পাঠিয়ে দিও। আপাতত টায়ার্ড আমি। বলেই দপাদপ পা ফেলে সিঁড়ি বেয়ে উঠল রৌদ্র। নিচে মূর্তবনে অবিশ্বাসে তাকিয়ে রইল সকলে। রৌদ্র সবার সাথে কথা বলল অথচ নিজের বাপের দিকে একটাবারও ফিরে চাইল না ভুল করেও। তোফায়েল কবির আধো ঝাপসা চোখে দেখেই গেলেন ছেলেকে। রৌদ্রের এমন হঠাৎ ফিরে আসার ব্যাপারটা সিরাত একটু আধটু জানত। রৌদ্রের সবচেয়ে কাছের মানুষের মধ্যে সিরাত সবার আগে। সিরাতের সাথে রোজ কন্টাক্ট ছিল ওর। বাড়ির কারোর সাথে জোর করেও কথা বলার চেষ্টা করেনি। শুভ্রর সাথে কথা বলতো মাঝে মাঝে। সেখানেও শুভ্র নিজে থেকে কন্টাক্ট করত। আর বাকি একজন, তৌসিফ কাবির, তার সাথেও কথা হতো রৌদ্রের। যেখানে নিজের মায়ের সাথেই কথা বলতো না সে।
সিরাতের বেবি হওয়ার পর সিরাত আবদার করেছিল ভাইয়ের কাছে যেন একটাবার দেশে ফিরে আসেও। কতদিন দেখা হয় না। বড় আপুর আবদার রেখেছে রৌদ্র। হঠাৎ করেই ফিরে এসেছে কাউকে কিছু না জানিয়ে। সিরাত সবটা খুলে বলল সকলকে। রৌদ্রের ঘর ওরই আছে। রুবিনা কাবির সবসময় পরিপাটি করে রাখেন ছেলের ঘর। কাউকে ঢুকতে দেন না। ছেলে ছিল না তো কি হয়েছে, ছেলের রেখে যাওয়া স্মৃতি তো ছিল, যা আঁকড়ে দীর্ঘ 5টা বছর কাটিয়েছেন তিনি। বাড়ির সবার হাস্যোজ্জ্বল মুখে আঁধার নেমেছে, তবে ভেতর ভেতর অত্যাধিক আনন্দিত সকলে। তোফায়েল কাবির সেই সন্ধ্যাতেই মুখ গুজে ঘরে উঠেছেন আর নিচে নামেননি। রাতের খাবারেও নামেননি। রৌদ্র ফিরেই ঘুমিয়েছে। রাতের খাবারে সেও নামেনি নিচে। রাত 11টা বাজতে চলল। রুবিনা কাবির ট্রেতে খাবার সাজিয়ে ছেলের ঘরে ঢুকলেন। সবুজ রঙা ডিম লাইট জ্বলছে। সুইচবোর্ড হাতড়ে আলো জ্বালালেন রুবিনা কাবির। উবু হয়ে শুয়ে আছে রৌদ্র। পুরোপুরি ঘরে ঢুকতেই মদের গন্ধ ধক করে নাকে বিঁধল তার। অমনি মুখ কুঁচকে আসলো। রৌদ্র মদ খেয়েছে এখনো, এই স্বভাব বদলায়নি ওর। বিদেশে এতদিন কি করেছে তা জানা নেই, কেমন ছিল তার ছেলে তাও জানা নেই। কি করে চলেছে ও, এত বছর কিভাবে কাটিয়েছে। রুবিনা কাবিরের অন্তঃস্থলে হাজার প্রশ্ন। ঢোক গিলে নাক সিটকে পা বাড়ালেন তিনি। বিছানার পাশে দাঁড়িয়ে খাবারের ট্রে রেখে ডাকলেন ছেলেকে। রৌদ্র, এই রৌদ্র, ওঠ। ঘুমের ঘোরে নড়ে চড়ে জবাব দেয় রৌদ্র। ও মম, ডিস্টার্ব করো না, ঘুমাচ্ছি। ওঠ এখন, কথা আছে তোর সাথে আমার। দ্বিতীয়বার ডাকি উঠে বসে রৌদ্র। গা মুড়িয়ে হাই তোলে, চোখ ডোলে মায়ের দিকে তাকায়। রুবিনা কাবির বসেন ছেলের পাশে। ছলো ছলো চোখে চেয়ে কান্না চেপে বলেন, বদলাসনি তুই এখনো মদ। ও মম, আই অ্যাম রুডবিক কাবির রৌদ্র। আমি কেন বদলাবো, তবে একটু বদলেছি। না বদলালে ফিরে আসতাম না এই বাড়িতে। আমার কথা এত বছরে তোর একটা বারের জন্য মনে পড়েনি? পড়েছে তো। আপুর থেকে সব সময় খোঁজ নিয়েছি তোমার। খোঁজ নিয়েই কাটিয়েছিস। দেখার ইচ্ছে হয়নি মাকে। হয়েছে, তোমার ছবি ছিল আমার কাছে, সেখানে দেখেছি 1000বার। রুবিনা কাবির বাক হারালেন এক মুহূর্ত। কণ্ঠের রুদ্ধতা ঠেলে বললেন, এতদিন ফিরিসনি কেন? ইচ্ছে হয়নি তাই। আবার চলে যাব, জাস্ট 2 সপ্তাহের জন্য এসেছি। রৌদ্র, ইয়েস মম। আবার ফিরবি মানে? তোকে আর কোথাও যেতে দেব না আমি। আমার 2 ছেলে, এক ছেলেতে বুক ভরে না আমার। তোর বিরহ খুব কাঁদায় আমার মাতৃহৃদয়কে। এবার যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে এবার মরে যাব আমি। মম, প্লিজ স্টপ। এসব কান্নাকাটি আমার পছন্দ নয়, বিরক্তি লাগে। ফুপিয়ে থামেন রুবিনা কাবির। ভেজা চোখ মুছে বলেন ভেজা স্বরে, কত বছর পর তোকে পেয়েছি, কান্না আটকাবো কি করে? আমি তো তোর মা। আই নো। বরাবর দায়সারা জবাব রৌদ্রের। রুবিনা কাবির বললেন, তোর বাবার সাথে কথা বললি না একবারও? হোয়াট? কে আমার বাবা? আমার কোনো বাবা নেই। আই অ্যাম রুডবিক কাবির রৌদ্র, বাট কাবির পরিবারের সন্তান নই। কাবির পরিবারের সেই সন্তান মরে গেছে, বলেছিল তোফায়েল কাবির। সো আমার কোনো বাবা নেই, কারোর সন্তান নই আমি। রৌদ্র। রৌদ্রের জবাব নেই এবেলায়। বাবার প্রতি পাহাড় সম অভিমান। রুবিনা কাবির এই মুহূর্তে ছাড় দিলেন। বললেন, খাবার এনেছি, খাবি না? খাইয়ে দাও, খিদে পেয়েছে। মুচকি হাসলেন রুবিনা কাবির। তার ছোট ছেলের স্বভাব এটা। তিনি ট্রে হাতে নিয়ে বললেন, এতদিন ওই দূরদেশে কে খাইয়ে দিত তোকে? না খেয়ে খেয়ে চেহারার কি অবস্থা করেছিস? কি অবস্থা করেছি? দেখেছ আমায়, কি সুন্দর হয়েছি আমি?
তোমার বড় ছেলের থেকেও সুন্দর হয়েছে এই 5 বছরে, তাই না? রুবিনা কাবির মুচকি হাসলেন আবারও। ছেলের মুখে খাবার তুলে দিলেন। আদ্রের সাথে নিজের এই পার্থক্য করার স্বভাবটা গেল না এখনো। আদ্র আর শুভ্র উজ্জ্বল ফর্সা, সেদিক থেকে রৌদ্র একটু চাপা বর্ণের। উজ্জ্বল শ্যামলা সে। তবে বড় দুই ভাইয়ের তুলনায় রৌদ্রের মুখশ্রীর জ্যোতি আলাদা। ইয়াং যুবক হিসেবে এক পলকে যে কারোর দৃষ্টি আকর্ষণের মতো সৌন্দর্যের অধিকারক রৌদ্র। আগের তুলনায় অনেক বদলেছে, বেশি বেড়েছে। এত বছর পর ছেলেকে দেখে বারবার আনন্দের অশ্রুতে চোখ ভিজে যাচ্ছে রুবিনা কাবিরের। ছেলেকে খাইয়ে দেওয়ার পাশাপাশি ভরার চোখে চেয়ে চেয়ে দেখছেন তিনি। রৌদ্রের দাম্ভিকতা বরাবর বেশি, তাই তো সে বেপরোয়া। এখন কি হবে এই বকে যাওয়া ছেলের? ও কি একটুও বদলায়নি? আবার চলে যাবে বিদেশ? না, কিছুতেই না। রুবিনা কাবির আর ছাড়বেন না ছেলেকে, কিছুতেই ছাড়বেন না।